সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 7A এর শেষ ক্লাসটি দেখব। ইতিমধ্যে আমরা এই অনুশীলনীতে দুটি ক্লাস করেছিলাম। তো কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো sin স্কয়ার π/7 plus sin square 5π/14 plus sin square 8π/7 plus sin square 9π/14। এটার মান নির্ণয় করতে হবে। তো দেখো, এই ধরনের অঙ্কে অর্থাৎ যদি সাইন স্কয়ার বা কোস স্কয়ার থাকে তাহলে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। একইভাবে যদি আমাদের এই ধরনের প্লাসের ক্ষেত্রে তিনটা সম্পর্ক মনে রাখতে হবে। অঙ্কে সাইন কোস থাকলে আমাদের এই ফর্মুলা মনে রাখতে হবে। যদি sec tan থাকে তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা মনে রাখতে হবে। এবং cosec cot থাকলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এই তিনটা সূত্র মনে রাখবো। তার মানে শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কের ভিতরে যতগুলো সাইন স্কয়ার থাকবে ততগুলো cos স্কয়ার রাখতে হবে। একইভাবে যতগুলো sec স্কয়ার থাকবে ততগুলো tan স্কয়ার লাগবে, and so on for cosec and cot। তাহলে আমরা এখানে সবসময় দেখব যে জোড় সংখ্যক পদ থাকবে। এই জোড় সংখ্যক পদের অর্ধেক সাইন এবং বাকি অর্ধেক কজ বানাতে হবে। তাহলে আমরা সাইন থেকে যদি কজে আনতে হয় তার মানে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক নিতে হয়। এই বিষয়টা মনে রাখবো। তাহলে আমাদের 90 ডিগ্রির বিজোড় গুণিতক নিয়ে চেঞ্জ করতে হবে, আর যেগুলো চেঞ্জ করব না সেগুলোতে আমাকে 90 ডিগ্রির জোড় গুণিতক নিতে হবে। তুমি যদি অঙ্কগুলো সহজে করতে চাও খুব কম চিন্তা করে, তাহলে সবসময় দেখবে যে হরগুলো আছে অর্থাৎ 7 এবং 14 এর যে গসাগু সেটা নেবে। তো গসাগুটা আমরা দেখতেছি 7 আর 14 গসাগু হচ্ছে 7। এখন আমরা চিন্তা করব যে গসাগুটা অর্থাৎ 7, এই 7 এর সাথে তুলনা করব হরগুলোকে, লবগুলোকে। লবগুলোর খুব কাছাকাছি যে সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষেত্রে জোড় বিজোড়ের বিষয়টাও আমরা মনে রাখবো। তাহলে এটা যা ছিল তাই রাখতে পারি, sin স্কয়ার π/7। এনে খেয়াল করো, লবে হচ্ছে 5, তাহলে 5 এর খুব কাছাকাছি এবং 7 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা আসলে 5, 5 এর খুব কাছাকাছি এবং 7 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাটা আসলে 7। সো দিস ইজ 7π - 2π/14। একইভাবে এখানে খেয়াল করো 8π, 8 এর খুব কাছাকাছি এবং 7 দ্বারা বিভাজ্য, তাহলে সেটাও আমরা 7π রাখতে পারি, 7π + π/7। এবং সর্বশেষ 9, তো 9 এর খুব কাছাকাছি এবং 7 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাটা আমরা এটাও 7π রাখতে পারি। সো দিস ইজ 7π + 2π/14। তো
তো দেখো এখানে সবগুলো 7 পাই থাকলো, মানে সব অঙ্কতেই তা থাকবে এমন ভাবার প্রয়োজন নেই। আমাদের ভাবতে হবে যে গসাগুটা হরগুলোর যে গসাগু পাবো আর সেই গসাগুর সাথে লবগুলোকে তুলনা করব। তো লবের নিকটবর্তী যে সংখ্যাটা ওই গসাগু দ্বারা বিভাজ্য, এটাই আমাদের চিন্তায় রাখতে হবে। তাহলে দিস ইজ sin স্কয়ার পাই বাই 7, আর এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার দেখো 7 পাই বাই 14, দ্যাট ইজ পাই বাই 2 মাইনাস এটা হলো 2 বাই 14 মানে পাই বাই 7। একইভাবে 7 পাই বাই 7 দ্যাট ইজ পাই প্লাস পাই বাই 7, এবং এরপরটা 7 পাই বাই 14 মানে পাই বাই 2 প্লাস 2 পাই বাই 7 দ্যাট ইজ পাই বাই 7। তো প্রথমত একটা জিনিস আমরা দেখব, এখানে দুই ধরনের চিন্তা রাখতে হবে। একটা হলো চিহ্ন চেঞ্জ হয় কিনা আর পরিবর্তন হয় কিনা। তো আমরা এটাকে যা ছিল তাই sin স্কয়ার পাই বাই 7, এটার বিষয়ে খেয়াল করো 90 ডিগ্রির বিজোড় গুণিতক মানে 1, তার মানে চেঞ্জ হয়ে যাবে, সাইন হবে cos, এটা পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে চিহ্ন পজিটিভ এবং পরিবর্তন হবে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে cos স্কয়ার পাই বাই 7। তো পরটা দেখো, এটা হলো পাই, পাই মানে 90 ডিগ্রি জোড়গুণিতক। আমরা এটাও জানি যে পাই থাকলে চেঞ্জ হয় না, তাহলে যেহেতু চেঞ্জ হয় না তাহলে এটা সাইনই থাকবে, এবং পাই প্লাস থিটা এটা তৃতীয় চতুর্ভাগে সাইন হলো মাইনাস, দ্যাট ইজ সাইন পাই বাই 7 হোল স্কয়ার। এটা বিজোড় গুণিতক 90 ডিগ্রি, তাহলে চেঞ্জ হবে, এবং পাই প্লাস থিটা এটা দ্বিতীয় চতুর্ভাগে cos পজিটিভ, তাহলে এটা হবে পজিটিভ, দ্যাট ইজ cos স্কয়ার পাই বাই 7। অর্থাৎ একটু খেয়াল করো, এটা হলো sin স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7, এটাকে স্কয়ার করলে sin স্কয়ার পাই বাই 7 and this is cos square pi by 7. তো আমরা জানি sin square theta plus cos square theta equal 1, তাহলে এই ধারণা যদি ব্যবহার করি তাহলে এটা হবে 1 এবং এটাও হবে 1, that is answer হবে 2। তাহলে আমরা আশা করি এই ধরনের অঙ্কগুলো করতে পারবো যেগুলোতে স্কয়ার থাকবে। তিনটা ফর্মুলা আমরা বলছি, একটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, আর একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এবং অপর একটি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 মনে রাখতে হবে। তো দেখো এখানে মাঝখানে এই যে লাইনটা, আমরা এই লাইনটা যদি মনে করি যে দেখাবো না, তাহলে না দেখালেও চলবে, সমস্যা নেই, কারণ সবগুলোতেই যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার করার পরে অটোমেটিক সব চিহ্নই পজিটিভ হয়ে যাবে। এবং একটা বিষয় খেয়াল করবে, যদি সাইন কোস থাকে তাহলে সাইন কোস যদি থাকে এই ধরনের স্কয়ার সম্মিলিত অঙ্কের ক্ষেত্রে, তাহলে সব সময় রেজাল্ট হবে সাধারণত মোট পদ ভাগ 2, অর্থাৎ মোট পদ ভাগ 2, এই হবে রেজাল্ট। এমসিকিউ এর জন্য আমরা শর্টকাট মনে রাখতে পারি, যেমন এখানে 4টা পদ, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়। একই ধরনের অঙ্ক আমরা ডিগ্রিতেও দেখতে পারি, যেমন মনে করো প্রমাণ করো যে
cos square 3 degree plus cos square 9 degree plus cos square 15 degree, এইভাবে cos square 177 ডিগ্রি, this is equal 15, এটা প্রমাণ করতে হবে। অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা গল্প মাঝে মাঝে বলে থাকি, সেটা হলো যখন বিখ্যাত গণিতবিদ গাউস, উনি তখন ক্লাস 3-তে পড়তেন। তো এই গাউস ক্লাসে তার টিচারকে খুব বেশি প্রশ্ন করতেন, তবে প্রাসঙ্গিক প্রশ্ন। তো টিচার একদিন চিন্তা করলো যে গাউসকে একটা জটিল অঙ্ক দিবে, সে অঙ্ক করতে করতেই উনি ক্লাস নেওয়া শেষ করবেন। তো গাউসকে বললেন যে গাউস, তুমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। মনে রাখতে হবে যে ওই সময় গাউস ক্যালকুলেটরের সহযোগিতা নেওয়ার কোনো উপায় ছিল না, সুতরাং বুঝতেই পারো গাউস 1, 2, 3 এইভাবে 100 পর্যন্ত লিখে যোগ করবে। তো এই ধরনের যোগ আমরা যদি কখনো মনোযোগ হারাই, তাহলে দেখা যাবে যে প্রচুর সময় লাগবে। কারণ আমি যদি মনে করো 1 আর 2 3 আর 3 6, 6 4 10, হঠাৎ করে মনে হলো আচ্ছা কত পর্যন্ত যোগ করেছিলাম ভুলে গেলাম, সেই ক্ষেত্রে আবার প্রথম থেকে শুরু করতে হবে, সময় লাগবে। তো এটা ভেবে গাউসকে অঙ্কটা দিয়ে তার টিচার যখন বোর্ডে অঙ্ক করতে গেলেন, টিচার লিখতে না লিখতেই গাউস দাঁড়িয়ে বললেন, স্যার রেজাল্ট হচ্ছে 5050। তো গাউসের টিচার অবাক, কিভাবে অঙ্কটা করলো। পরে দেখা গেল গাউস এই ধরনের কিছু চিত্রাঙ্কন করছে, এই ধরনের কিছু চিত্রাঙ্কন করছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যেতে যেতে 98 99 100। তো গাউস দেখলো এই শুরুরটা এবং শেষেরটা, এই দুটার যোগফল 101, শুরু থেকে দ্বিতীয় শেষ থেকে দ্বিতীয় এই দুটার যোগফল 101, শুরু থেকে তৃতীয় এবং শেষ থেকে তৃতীয় এই দুটার যোগফল 101। এইভাবে শুরু থেকে যত এবং শেষ থেকে যত, এদের এই দুটির যোগফল 101 হয়। তো তখন দেখলো যে জোড়ায় জোড়ায় যেহেতু 101 হয়, আর এখানে 100 মানে 50 জোড়া আছে, তাহলে 101 × 50, এটাই হবে রেজাল্ট, 5050। এইভাবেই দ্রুত গাউস অঙ্কটি করেছিল। তো তখন তার টিচার অবাক হলো এবং বলল যে হ্যাঁ গাউস, তুমি ভবিষ্যতে অবশ্যই বিখ্যাত কেউ হবে। আমরা জানি যে গাউস একজন বিখ্যাত গণিতবিদ। তো গাউসের এই নীতিটা আমরা মনে রাখতে পারি যে জোড়ায় জোড়ায় নিতে হবে। তো জোড়ায় জোড়ায় নিলে অর্থাৎ যতগুলো কজ থাকবে ততগুলো সাইন, কজের সাথে সাইন। আমরা দুইভাবে খেয়াল করব, একটা হচ্ছে শুরু অথবা শেষ। সেই ক্ষেত্রে শুরু অথবা শেষ আমাদের সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে 90 ডিগ্রির গুণিতক নিতে হবে। শুরু আর শেষে যদি 90 ডিগ্রির গুণিতক না মিলে, তাহলে আমরা টোটাল সিরিজটাকে সমান 2 ভাগে ভাগ করব। সেই ক্ষেত্রে প্রথম ভাগের প্রথমটার সাথে দ্বিতীয় ভাগের প্রথম ভাগের দ্বিতীয়টার সাথে দ্বিতীয় ভাগের দ্বিতীয়, প্রথম ভাগের তৃতীয়টার সাথে দ্বিতীয় ভাগের তৃতীয়, এইভাবে মনে রাখলে এই অঙ্কগুলো একদমই সহজ হয়ে যাবে। তো দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। আমরা এই সংখ্যাগুলো নিয়ে একটু দেখবো। 3 9 15 177 ধারাটির মোট পদ আমরা জানি মোট পদ হলো শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই
সাধারণ অন্তর প্লাস 1। তাহলে 177 থেকে 3 গেলে 174 ভাগ 6 যোগ 1। তাহলে এটা হলো 174 কে 6 দিয়ে ভাগ করলে থাকে হলো 6 দুগুণে 12, 5 54, 6 9 54। দ্যাট ইজ মোট পদ হলো 30। আমাদের এও মনে রাখতে হবে, আমরা বলছিলাম যে এই ধরনের অঙ্কের রেজাল্ট যেগুলো স্কয়ার এবং যোগ আকারে থাকবে, স্কয়ার এবং যোগ আকারে থাকবে, এগুলোর রেজাল্ট হবে মোট পদ ভাগ 2। তো দেখো মোট পদ হলো 30, তাহলে 30 ভাগ 2 অর্থাৎ রেজাল্ট 15। এটা জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখতে বলেছি আমরা। তাহলে আমাদের এখানে যদি 30টা পদ হয়, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা বলছি চেঞ্জ করতে হবে। আবার বলছিলাম যে গাউসের নীতি অনুসরণ করে শুরুটা এবং শেষেরটার সাথে সম্পর্ক তৈরি করব। তো এখানে দেখতেছি শুরুটা হলো 3 এবং শেষেরটা হলো 177। তো 3 আর 177 যোগ করলে হয় 180 নিতে পারি, অঙ্ক বড় হয়ে যাবে। আবার বিয়োগ করলে হয় 174। এটা কোনো কাজে আসবে না, কারণ আমাদের 90 ডিগ্রি গুণিতক নিতে হবে। তো যেহেতু 180, আমরা দেখো এখানে সবগুলোই কজে আছে, তো আমরা অর্ধেক চেঞ্জ করে সাইনে নেব, কিন্তু 180 ডিগ্রির সাথে সম্পর্ক তৈরি করলে চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আমি বলছিলাম মোট পদকে সমান 2 ভাগে ভাগ করবো। অর্থাৎ এখানে 30টা পদ আছে, 1 2 3 এইভাবে 30টা পদ আছে। তাহলে এটাকে সমান 2 ভাগে ভাগ করলে একদিকে থাকবে 15টা, আর একদিকে 16 17 18 এইভাবে 30 নম্বর পদ। তাহলে প্রথম পদের সাথে আমরা 16তম পদ, দ্বিতীয় পদের সাথে আমরা 17তম পদ, তৃতীয়র সাথে 18 and so on, এইভাবে যদি সম্পর্ক তৈরি করি তাহলে অঙ্কটা ছোট হবে। তার মানে আমাকে আসলে এই যে এই পদগুলো জানতে হবে, বিশেষ করে 16তম পদটা জানতে হবে। তো দেখো 16তম পদ, এখানে যদি আমরা একটু রাফ করি, তাহলে 16তম পদ আমরা জানি n-তম পদ, আমরা ফর্মুলা জানি a প্লাস n-1 ইন্টু ডি। অর্থাৎ 16তম পদ হবে a মানে প্রথম পদ, দ্যাট ইজ 3, প্লাস n হলো 16, তাহলে 16 বিয়োগ 1 ইন্টু ডি, ডি হলো পার্থক্য যেটা ছিল 6, দ্যাট ইজ 3 প্লাস 90 অর্থাৎ 93। তাহলে আমাকে 3 এর সাথে 93 সম্পর্ক তৈরি করতে হবে। আশা করি যে এই বিষয়টাকে আমরা খেয়াল রাখতে পারবো। তাহলে দেখো এখন cos স্কয়ার 3 প্লাস cos স্কয়ার 9, একটু খেয়াল করবে আমাদের 6 করে বাড়তেছে, cos স্কয়ার 15 এইভাবে cos স্কয়ার 177 ডিগ্রি। তো আমরা একটু আগে দেখলাম যে cos স্কয়ার 3 এর সাথে আমরা সম্পর্ক তৈরি করব cos স্কয়ার 93, 3 এর পরে 9, তাহলে cos স্কয়ার 9 এর সাথে সম্পর্ক তৈরি হবে cos স্কয়ার 99 ডিগ্রি। দেখো 6 করে বললে এই যে ডট ডট, অর্থাৎ এর মধ্যে একইভাবে পদগুলো আছে। তো 3 এর সাথে 93, অর্থাৎ এর সাথে 90 যোগ করলে এটা 9 এর সাথে 90 যোগ করলে 99, এরপরে 15, তাহলে cos স্কয়ার 15 ডিগ্রির সাথে সম্পর্ক তৈরি হবে, এর সাথে 90 যোগ করলে 105 ডিগ্রি। এইভাবে ডট ডট শেষেরটা খেয়াল করো,
আমাদের অনেক সময় আমরা বুঝতে পারি না যে cos স্কয়ার 177 ডিগ্রি এর সাথে কার সম্পর্ক তৈরি হবে। নিশ্চিত বুঝলাম এটা হলো আমরা যে হিসাব করেছিলাম যে প্রথম পদ থেকে এদিকে ছিল 15তম পদ আর 16তম পদ থেকে এদিকে ছিল 30তম পদ। তাহলে এটা যেহেতু শেষ পদ, আমরা জানি দ্বিতীয় ভাগের শেষ পদের সাথে প্রথম ভাগের শেষ পদ, অর্থাৎ 30তম পদের সাথে 15তম পদের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে 15তম পদ বের করে বসাতে পারো, অথবা আরেকটা জিনিস যদি এখান থেকে খেয়াল করি, দেখো এটা থেকে 90 বিয়োগ করলে এটা হয়, এটা থেকে 90 বিয়োগ করলে এটা হয়, এটা থেকে 90 বিয়োগ করলে এটা হয়। তাহলে এখান থেকে 90 বিয়োগ করলে যা হবে সেটাই এখানে বসালেই এটাই হবে 15তম পদটা। তো আশা করি যে এটা তোমরা সাজাতে পারবে। তো এখন আমাদের চিন্তা করতে হবে এখানে মোট কয়টা পদ আছে। যেহেতু 30টা পদ ছিল এবং প্রতি দুইটা মিলে একটা করেছি, তাহলে এখানে আমাদের 15 জোড়া আছে, এরকম 1 2 3 এরকম 15টা আছে। তো দেখো পরের লাইনে cos স্কয়ার 3 ডিগ্রি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা করে চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার 90 প্লাস 3 প্লাস এটা হলো cos স্কয়ার 9 প্লাস cos স্কয়ার 90 প্লাস 9 প্লাস cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 প্লাস 15 ডিগ্রি প্লাস ডট 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 শেষেরটা হলো cos স্কয়ার 87 ডিগ্রি প্লাস cos স্কয়ার 90 প্লাস 87 ডিগ্রি। দেখো 90 প্লাস 87 177। তাহলে এই জিনিসগুলোকে 93 কে আমরা 90 প্লাস 3, 99 কে 90 প্লাস 9, 105 that is 90 প্লাস 15 এবং 177 90 প্লাস 87, অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সাথে সম্পর্ক তৈরি করলাম। এখন দেখো এটা হলো cos স্কয়ার 3 ডিগ্রি প্লাস 90, তাহলে cos চেঞ্জ হয়ে sin হয়ে যাবে, অর্থাৎ sin স্কয়ার 3 ডিগ্রি cos স্কয়ার 9 প্লাস এটাও 90 আছে, তাহলে চেঞ্জ হয়ে sin হবে, অর্থাৎ sin স্কয়ার 9। তারপর cos স্কয়ার 15 এটাও চেঞ্জ হবে, দ্যাট ইজ cos sin স্কয়ার 15 প্লাস অসীম পর্যন্ত ডট ডট এটা হবে cos স্কয়ার 87 প্লাস এটাও চেঞ্জ হবে, 90 ডিগ্রি আছে, তাহলে sin স্কয়ার 87 ডিগ্রি। তো দেখো এটা 3 ডিগ্রি হবে। তো দেখো আমরা ফর্মুলা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, তাহলে এটাও 1, এটা 1, এটা 1, এটা 1। এখানে মোট আমরা দেখছিলাম যে জোড়ায় জোড়ায় নিলে 15 জোড়া আছে, 1 জোড়া 2 জোড়া 15 জোড়া। তাহলে এটা রেজাল্ট 1, পরের রেজাল্ট 1, পরের রেজাল্ট 1, এইভাবে 1, যেহেতু 15টা 1 দ্যাট ইজ 15। এইভাবে এখানে লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, এইভাবে 15তম পদ পর্যন্ত। তাহলে 15তম পদ পর্যন্ত, তাহলে 15টা 1 যোগ করলে 15, এটাই রেজাল্ট। তো আশা করি এই অঙ্কগুলো আমরা অনায়াসে করতে পারবো। দ্বিতীয় যে নিয়মটা দেখবো সেটা স্কয়ার থাকবে না, গুণ আকারে থাকবে।
গুণ আকারের অঙ্কগুলোর ক্ষেত্রেও আমরা তিনটা ফর্মুলা মনে রাখবো। একটা হলো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটা হলো 1, কস থিটা ইন্টু সেক থিটা, এটা হবে 1, আর টেন থিটা ইন্টু কট থিটা, দিস ইজ 1। অর্থাৎ গুণ আকারের অঙ্কের ক্ষেত্রেও আমাদের জোড়ায় জোড়ায় চিন্তা করতে হবে। যতগুলো সাইন থাকবে ততগুলো কোসেক আনতে হবে, একইভাবে যতগুলো কস ততগুলো সেক, যতগুলো টেন ততগুলো কট। তো গুণ আকারের যে অঙ্কগুলো আমরা যোগ আকারের ক্ষেত্রে দেখলাম যে সাইন কস থাকলে রেজাল্ট ছিল মোট পদ ভাগ 2। আর গুণ আকারের ক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাবো সেটা আইদার 1 অর -1। এটা 1 হবে না -1 হবে, সেটা নির্ভর করবে সুনির্দিষ্ট অঙ্কটার উপরে। তাহলে এখন যে অঙ্কটি করব সেটা হলো মান নির্ণয় করো। মান নির্ণয় করো cot π/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot 9π/20। তো দেখো আমরা দেখলাম যে আমাকে গুণ আকারে প্রকাশ করলে অবশ্যই মনে রাখতে হবে cot থিটা ইন্টু tan থিটা, দিস ইজ 1। এখানে 5π/20 এটার মান আমরা সরাসরি বের করতে পারি। তাহলে বাকি থাকবে 1 2 3 4, এই চারটা থেকে যে কোনো দুটোকে আমার tan বানাতে হবে। তা আমরা যদি π/20 এটাকে থিটা ধরি, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সো 20 থিটা দিস ইজ ইকুয়াল পাই। যেহেতু আমরা দুইটা কটকে tan বানাবো তাহলে আমাদের অবশ্যই 90 ডিগ্রির সাহায্য নিতে হবে। তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মানে এখানে বুঝতেছি আমরা tan থিটা। আচ্ছা, এখন যে অঙ্কটা দেওয়া আছে cot π/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot 9π/20। তো π/20 এর পরিবর্তে যদি আমরা থিটা বসিয়ে দিই এখানে, তাহলে এটা হবে cot থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ধরতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট আমরা এই π/20 এটা ছোট করে দেখার জন্য আমরা ধরে নিলাম, না ধরেও করা যাবে। তাহলে এটা π/20 যেহেতু থিটা, তাহলে এটা 3 থিটা, এটা হলো 5 থিটা, তারপরে cot 7 থিটা cot 9 থিটা। তো দেখো এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো tan থিটা ইকুয়াল π/2। যেহেতু আমাদের π/2 এর সাথেই সম্পর্ক তৈরি করতে হবে, তার মানে সম্পর্কটা এমন করতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে 10 থিটা হয়। তাহলে আমরা গাউসের ফর্মুলা অনুসারে দেখতেছি এখানে থিটা, এটা 9 থিটা, এই 9 আর একে 10, এটা 3, এটা 7, তাহলে 3 আর সাথে 10 অর্থাৎ এর সাথে মিলে যায়। তাহলে আমরা একের সাথে 9 নিব, অর্থাৎ এটাকে আমরা লিখবো দিস ইজ cot থিটা ইন্টু cot 9 থিটা, cot 3 থিটা ইন্টু cot 7 থিটা, এবং cot 5 থিটা এটা আমরা আলাদা রাখলাম। তো এটাকে আমরা লিখতে পারি cot থিটা আর cot 9 মানে 9 থিটা মানে tan থিটা মাইনাস থিটা, যেহেতু tan থিটা অর্থাৎ π/2 এর সাথে সম্পর্ক করব। একইভাবে এটা হলো cot
3 theta into cot 10 theta minus 3 theta এবং cot 5 theta এটা যদি আমরা মান বসাই দিই থিটার মান that is cot pi by 4 এখানে যে জিনিসগুলো মনে রাখবো সেটা হলো 10 theta equal pi by 2 তো দেখো এই লাইনের পর আমরা যদি একটু উপরে দেখি this is cot theta 10 theta এর পরিবর্তে আমরা pi by 2 বসাতে পারি তাহলে cot pi by 2 minus theta এরপর এটা হলো cot 3 theta cot একইভাবে this is pi by 2 10 theta মানে pi by 2 তাহলে cot pi by 2 minus 3 theta এবং cot pi by 4 এর মান হচ্ছে 1 তাহলে into 1 তো এটা হলো cot theta আর cot pi by 2 তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে tan theta cot theta into tan theta এরপরে দ্বিতীয়টাতে this is cot 3 theta এটা pi by 2 তাহলে চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে tan 3 theta আর 1 দিয়ে গুণ করলে 1 এটাই থাকবে তাহলে cot theta into tan theta মানে 1 আর এখানেও cot 3 theta into tan 3 theta মানে 1 অর্থাৎ গুণফল হচ্ছে 1 এই অনুসন্ধানে সর্বশেষ যে নিয়মটি আছে আমরা ছোট ক্লাসে এই অঙ্কগুলো করে আসছি হয়তো 9 10 বা আরো ছোট ক্লাসে দেখো যদি sin theta equal 5/13 এবং pi by 2 less than theta less than pi হয় তবে tan theta plus sec minus theta cot theta plus cosec minus theta এর মান নির্ণয় করা তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি যেহেতু pi by 2 less than theta less than pi সুতরাং অর্থাৎ থিটাটা হলো দ্বিতীয় চতুর্ভাগে pi by 2 এর চেয়ে বড় কিন্তু pi এর চেয়ে ছোট মানে দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি sin এবং cosec সুতরাং sin theta ও cosec theta ধনাত্মক এবং অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক হবে তো অঙ্কগুলো আমরা ত্রিভুজ দিয়েও যেমন করতে পারি তেমনি সরাসরি সূত্র দিয়েও করতে পারি তো আমরা প্রথমেই সরাসরি সূত্র দিয়ে দেখি আমরা এখানে বুঝতেছি tan theta cot theta sec theta এবং cosec theta এদের মান বের করতে হবে তাহলে আমি প্রথমে দেখো দেওয়া আছে sin theta equal 5/13 তাহলে cosec theta যদি বের করি সুতরাং cosec theta আমরা জানি cosec theta মানে 1/sin theta তাহলে যা উল্টে যাবে 13/5 এবার আমরা যদি cos theta বের করি অথবা cot theta বের করতে পারি cot theta মানে 1 plus
সরি কট থিটা মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, সেটা থেকে বের করতে পারি। তো দেখো আমরা কস থিটা যদি বের করি, কস থিটা হচ্ছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। একটু খেয়াল করো, আমরা ফর্মুলাটা জানি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে ওয়ান। তাহলে এখান থেকে কস স্কয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা, দ্যাট ইজ কস থিটা মানে প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এইখানে আমাদের খেয়াল রাখবে যে আমরা যে ব্যাখ্যাগুলো করলাম সাইন থিটা এবং কোসেক থিটাই এই চতুর্ভাগের ধনাত্মক, অর্থাৎ যে শর্ত আছে, বাকি সবই ঋণাত্মক। তাহলে কস থিটা এখানে ঋণাত্মক হবে। তাহলে এই প্লাস মাইনাস থেকে অবশ্যই আমরা মাইনাস চিহ্নটা নেব। তাহলে cos theta equal minus this. So this is minus root over of 1 minus sin square theta. তো sin theta যেহেতু 5/13, তাহলে এটা হলো 25/169। আশা করি ক্যালকুলেশনটা আমরা করে নিতে পারবো। দ্যাট ইজ মাইনাস 169 থেকে 25 গেলে 144 থাকে, তাহলে 12/13। এই হলো cos থিটার মান। cos থিটার মান আমরা এর পরের লাইনটা ডানে যদি দেখি, sec থিটা। সুতরাং sec থিটা ইকুয়াল, তো আমরা জানি sec থিটা মানে 1/cos থিটা, তাহলে দিস ইজ মাইনাস 13/12। এখন tan থিটা, tan theta means sin theta by cos theta, অর্থাৎ sin theta হচ্ছে 5/13 এবং cos theta হচ্ছে -12/13, -12/13. So this result is -5/12 এবং cot theta, তাহলে cot থিটা হবে 1/tan থিটা, তাহলে -12/5। আমরা এই মানটা পেয়ে গেলাম। তো এই মানটা আমরা বিকল্প উপায়ে বের করতে পারি। বিকল্প উপায়ে যদি আমরা বের করি, তাহলে এই sin থিটা ইকুয়াল 5/13, এখান থেকে যদি আমরা ত্রিভুজের সাহায্যে করি, তাহলে এটাকে যদি আমরা থিটা ধরি, লম্ব হবে 5, অতিভুজ হবে 13। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ভূমি পাবো, যার মান হবে 12। কারণ আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেখান থেকে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ক্যালকুলেশন করলে পাবো 12। তো এরপর কোসেক থিটা, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 13/5 এই মান বের করব। সেই ক্ষেত্রে তখন আমার আর এই মানগুলো লাগবে না, সরাসরি আমরা sec থিটার মান এখান থেকে বের করতে পারবো। sec থিটা যেহেতু নেগেটিভ আমরা আলোচনা করলাম, তাহলে চিহ্ন হবে মাইনাস, আর sec থিটা মানে অতিভুজ বাই ভূমি, সো 13/12। tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে 5/12, আর চিহ্ন নেগেটিভ এখানে আমরা দেখতেছি, সো দিস ইজ মাইনাস। এবং cot থিটা এটা হলো ভূমি বাই লম্ব এবং চিহ্ন মাইনাস। তাহলে আমরা এই ত্রিভুজটাও বের করতে পারি। যেহেতু ত্রিভুজটা খুবই সহজ এবং আশা করি যে তোমরা এটা পারো। সো আমি মানগুলো বের করলাম, এখন আমরা এই মানগুলো বসাবো। tan theta plus sec minus theta divided by cot theta plus cosec minus theta, এটার মান বের করতে হবে। তো দিস ইজ tan theta plus sec minus theta মানে sec theta, তাহলে দিস ইজ sec theta, আর এটা cot theta, আর cosec minus theta মানে minus cosec theta। তাহলে
এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যাদের মান আমি বের করে রাখলাম, এই মানগুলো বসিয়ে দেব। আমরা এর পরের লাইনে যদি মান বসাই, আমরা একটু উপরে মানটা দেখব। টেন থিটার মান হচ্ছে -5/12, অর্থাৎ -5/12। এরপর sec থিটার মান -13/12 ডিভাইডেড বাই cot থিটার মান -12/5 এবং cosec থিটার মান হচ্ছে 13/5, তাহলে -13/5, অর্থাৎ উপরটা হচ্ছে -18/12 আর নিচেটা হলো -12/13 25/5। তো এটাকে আমরা সরল করলে মাইনাসে মাইনাসে বাদ যাবে, 18/12, দ্যাট ইজ 6 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 দুগুণে 12, আর এটা হলো 25 কে 5 দিয়ে ভাগ করলে এটা 5 হবে, তাহলে উল্টো হবে 1/5, দ্যাট ইজ 3/10। এটাই হলো অ্যান্সার। আশা করি আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো এর সাহায্যে আমাদের 7A আজকে শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে 7B শুরু করব। ধন্যবাদ সবাইকে।